বুম বুম আফ্রিদি তার ছক্কা মারার এবিলিটি সম্পর্কে আপনাদের তো কোনো ডাউট থাকার কথা না। বিশ্বে উনি প্রথম বলে ছক্কা মারার যে ইতিহাস তিনি গড়েছেন, তার মতো ইতিহাস মনে কেউ ব্রেকআউট করতে পারবে না। এখন সানরাইজ হায়দ্রাবাদ কি চাইতেছে? তাকে অনুসরণ করতেছে যে আমরা সবাই প্রথম বলে 6 মারবো এবং দ্বিতীয় বলে আউট হয়ে যাবো বা 4 নম্বর বলে আউট হয়ে যাবো, এটা কি তাদের উদ্দেশ্য? তা না হলে তারা এই সিজনে কেন এরকম ভাবে খেলতেছে? প্রথম ম্যাচে দেখেন তারা সামাও 286 করতে পারছে, কিন্তু এর পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু তারা কোনো ধরনের ধারাবাহিক পারফরমেন্স দিতে পারতেছে না। আরেকটা জিনিস হল, একটা দলের কাছে ছক্কা মারার এবিলিটি রয়েছে, সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। আরেকটা দলের কাছে যেমন চেন্নাইয়ের কাছে ছক্কা মারার এবিলিটি নাই, তারা কিন্তু ম্যাচ জিততে পারতেছে না। গতকালের ম্যাচটা যদি কলকাতার সাথে খেয়াল করে থাকেন, সর্বোচ্চ দুজন ব্যাটসম্যান 20-এর কোটা পার করতে পারছেন। বিজয় শঙ্কর 21 বলে 29, আর হচ্ছে শিবম দুবে 29 বলে সম্ভবত 31। এ হচ্ছে সর্বোচ্চ স্কোর কার্ড এবং দলের রান সর্বোচ্চ 100 সামথিং, 100 রান ক্রস করছে। আর কলকাতা সিটি 10 ওভার 1 বলে চেস করে ফেলছে। সুতরাং বুঝতেই পারছেন 8 উইকেটে কলকাতার একটি বিশাল জয়। অন্যদিকে যদি সানরাইজ আর পাঞ্জাবের খেলাটি নিয়ে কথা বলি, তো পাঞ্জাব কিন্তু মোটামুটি বেশ শক্তিশালী একটা দল, তাদের ব্যাটিং অর্ডার মোটামুটি বেশ কিন্তু পাকাপোক্ত। গত ম্যাচের কথা কি আপনাদের মনে আছে? বাচ্চা একটি ছেলে 39 বলে যে একটি সেঞ্চুরি করেছে, নাম কি আপনারা জানেন? প্রিয়াংশ আয়ার। সে কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান, 4-6 দুর্দান্ত খেলতে পারে। তো এই দলের বিরুদ্ধে যখন সানরাইজ হায়দ্রাবাদ খেলবে, তারা কি একই প্যাটার্ন ফলো করবে? তাকে প্রথম ম্যাচের ন্যায় 286 করতে চাইবে বা 300 করার উদ্দেশ্যে নামবে? এখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে যখন প্লেয়াররা মাঠে নামে, তখন কিন্তু গেম প্ল্যান আর থাকে না। কারণ আপনি ড্রেসিং রুম থেকে চিন্তা করে নামতেছেন যে আমাদেরকে এভাবে খেলতে হবে। আসলে ড্রেসিং রুম থেকে কখনোই খেলা প্ল্যান করে নামান যায় না। আপনি যখন ক্রিজে আসবেন, ক্রিজকে আপনি রিড করবেন, পিচ দেখাবেন আপনি কিভাবে বল আসতেছে, কিভাবে আপনি শট খেলতে পারতেছেন, কোন বলারকে আপনি কোনভাবে খেলবেন, বা বলারের বল দেখে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন হচ্ছে আসলে প্রপার ক্রিকেটিং খেলা। আপনি ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে আসতেছেন যে আজকে আমি মাঠে এই ধরনের ক্রিকেট খেলবো, তখন কিন্তু আপনি ওই ধরনের কোনো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আপনারা যদি একটু সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারগুলো দেখেন, বিশেষ করে 4-5 জন ব্যাটসম্যান যদি দেখেন, সবাই বিস্ফোরক ব্যাটসম্যান। এখানে রয়েছে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, যে কিনা প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছে, হেনরি ক্লাসেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্লিন হিটার, স্পিন বল বলেন, পেস বল বলেন, নীতিশ কুমার রেড্ডি, ইন্ডিয়ান নেক্সট সুপারস্টার, রাইজিং স্টার, হার্দিক পান্ডিয়াকে যিনি রিপ্লেসমেন্ট করে দিতে পারেন। এই ধরনের ক্যালিবার যাদের দলে রয়েছে, তারা কেন পারতেছে না? কামিডো ওয়েন্ডিস, যে কিনা বামাতে ডানাতে উভয় মিলে বল করতে পারে এবং শ্রীলঙ্কার একজন রাইজিং স্টার, সে কিন্তু ব্যাটাতে দারুণ দক্ষ। 2024 সালে কিন্তু তার ব্রেকআউট ইয়ার গেছে। তো এই ধরনের কম্বিনেশন নেওয়ার পরে কিন্তু কেন তারা পারতেছে না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এখন যদি বলেন সানরাইজ হায়দ্রাবাদে আবার বোলিং নাই, সেটাও কিন্তু না। মোহাম্মদ শামি রয়েছেন, প্যাট কামিন্স রয়েছেন, হার্ষেল প্যাটেল রয়েছেন, জয়দেব অনাথকাত রয়েছেন, তারপরে অ্যাডাম জাম্পার রয়েছেন, রাহুল চাহার রয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ বোলিং রয়েছে। উপরে কিন্তু ট্রাভিস বল করতে পারে, অভিষেক শর্মা বোলিং করতে পারে, নীতিশ কুমার রেড্ডি বোলিং করতে পারে। সুতরাং এই ধরনের দলের এই ধরনের বাজে পারফরমেন্স তো হওয়ার কথা না। তারা যদি একটু ধরে সয়ে খেলতো, একটু রয়ে সয়ে খেলতো, তাহলে কিন্তু তাদের পারফরমেন্সটা অন্যরকম হতো। আমরা যখন নিলামের পরে তাদের দলটিকে দেখেছিলাম, আমাদের কাছে কাগজে কলমে মনে হয়েছিল মুম্বাই এবং সানরাইজ হায়দ্রাবাদ সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু দেখেন তাদের পারফরমেন্স কিন্তু সবচেয়ে খারাপ। গুজরাটের পারফরমেন্সকে দেখতে পাচ্ছেন আপনারা? কেউ কি মনে করছে যে তাদেরকে নিলামের পরে তারা এই ধরনের পারফরমেন্স দিতে পারবে? তারা কিন্তু টেবিলে একদম টপে বসে আছে। তারা কিন্তু কুল কালেকটিভ ওয়েতে খেলতেছে। দেখেন তাদের 3টা ব্যাটসম্যানের পরে বা 4 জন ব্যাটসম্যানের পরে তাদের ওই ধরনের কোনো ব্যাটসম্যানই নাই, কিন্তু সবাই পারফর্ম করে যাইতেছে। কিন্তু এই জায়গাটাতে ল্যাকিংস রয়েছে সানরাইজ হায়দ্রাবাদের। তারা পারফরমেন্স ধারাবাহিক কোনো পারফরমেন্স দিতে পারতেছে না। তারা এই যে বললাম ড্রেসিং রুম থেকে তারা প্ল্যান করে আসতেছে যে আজকে আমাদের মারতেই হবে, 300 রান করতে হবে বা 250 করতে হবে। না, সব ম্যাচ তো 350 250 জন্য না, বা 300 জন্য না, বা 220 জন্য না। কিছু কিছু ম্যাচ আপনাকে 150 করে আপনাকে জিতে দিতে পারবেন। কারণটা হচ্ছে পিচটা ওই ধরনের। আপনি যদি পিচটা রিড করতে না পারেন, তখন আপনি কোনোভাবে জয়লাভ করতে পারবেন না। আর পাঞ্জাবের দিকে যদি আসেন, পাঞ্জাব কিন্তু দুর্দান্ত খেলতেছে। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে এই দলটা কিন্তু নতুন একটা প্রাণ পেয়ে ফেলছে। অনেক বছর পর পাঞ্জাবকে মনে হচ্ছে যে তারা একটা কালেকটিভ টিম। পাঞ্জাব এমন একটি দল, এটি কিন্তু খুবই একটা ব্যালেন্স একটা টিম। ইন্ডিয়ান প্লেয়ার বলেন, ফরেন ক্যাটাগরি প্লেয়ার বলেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে দলটাকে গুছাইছে। আপনি ওপেনিং থেকে শুরু করেন, প্রভসিমরন সিং, প্রিয়াংশ আয়ার, 3 নম্বরে শ্রেয়াস আয়ার। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে কিন্তু 1, 2, 3 হয়ে গেল। এমনকি আপনি ইচ্ছে করলে 4 নম্বরও কভার করতে পারতেছেন। নেহাল ব্রাদারা দুর্দান্ত কিন্তু খেলতেছে ছেলেটি। সুতরাং বুঝতেই পারতেছেন 4 জন কিন্তু আপনাদের দেশি প্লেয়ার দিয়ে হয়ে যাচ্ছে। আপনি 5 নম্বরে ম্যাক্সওয়েলকে খেলাতে পারতেছেন, 6 নম্বরে আপনি খেলাতে পারতেছেন মার্কাস স্টয়নিসকে। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের অবস্থা তাদের। 7 নম্বরে আপনি অলরাউন্ডার হিসেবে মার্কো ইয়ানসনকে খেলাতে পারতেছেন। সে ব্যাট হাতে বল হাতে কিন্তু 2 হাতেই সে কিন্তু খুবই হ্যান্ডি। সুতরাং বুঝতেই পারতেছেন খুবই ভালো অবস্থা। আপনি নিচের দিকে যদি যান, বোলিংয়ে রয়েছে চাহাল, রয়েছে দেশি বলার, তারপরে রয়েছে ইন্ডিয়ান সবচেয়ে ভালো বলার আশদীপ সিং, যে কিনা টি-20তে সবচেয়ে বেশি উইকেট নিয়ে থাকেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু ভালো বোলিং রয়েছে। এখন লুকি ফার্গুসনের কথা কি বলবেন? সে কিন্তু একজন দুর্দান্ত বলার, নিউজিল্যান্ডের কি বলারের কথা বলতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন তারা যখন বোলিং করে তখন কিন্তু দলটা অন্যরকম হয়ে যায়। রয়েছে কিন্তু রাহুল চাহার। তো এই দলের ব্যাটিং যদি আর বোলিং যদি দেখেন, মেন প্লেয়ারের কথা আমি তুলে ধরলাম।
তারা কিন্তু খুব ব্যালেন্স একটা টিম। এই কারণেই কিন্তু তাদের পারফরমেন্সটা এবার সবচেয়ে ভালো আসতেছে। আপনি দেখেন প্রথম 2 ম্যাচে শ্রেয়াস আয়ার খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এক ম্যাচে প্রফসিং সিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, প্রায়াংশ আয়ার এক ম্যাচে ভালো পারফরমেন্স দিচ্ছে, শশাঙ্ক সিং ভালো পারফরমেন্স দিচ্ছে, এমনকি নিচের দিকে মার্কো ইয়ারসন পর্যন্ত পারফরমেন্স দিতেছে। বোলিংয়ে লুকি ফার্গুসন, চাহাল সবাই মিলে কন্ট্রিবিউশন করতেছে। এই কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু পাঞ্জাব কিন্তু টপ অফ দ্য টেবিলের কাছাকাছি রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে খেলাটি যদি সানরাইজ হায়দ্রাবাদ যদি স্লিপ আউট করে যায় পাঞ্জাবের সাথে, তাহলে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বের হয়ে যাবে। এখন গতকালের খেলাটিতে তারা কি ভুল করলো, সিএসকের কথা বলতে, সেটা যদি একটু বলতে হয় তাহলে কি বলবেন আপনারা? আসলে ভুলের কথা যদি বলতে হয়, আসলে তাদের কাছে ওই ধরনের কোনো ব্যাটসম্যানই নাই। 24 ঘন্টা আগেও মনে হয়েছিল যে যখন ধোনিকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হলো, আমাদের সবার মনের কাছে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে ধোনি ভালো কিছু করবে এবং ধোনির কাছে আসলে মিরাকেল কিছু হবে। তিনি যখন এই ধরনের একটা দায়িত্ব পেলেন, সবার মনে এই ধরনের একটা প্রত্যাশা জাগবে। কিন্তু দেখেন বাস্তবে কি হলো, এর থেকেও বাজে পরিণতি হলো। কারণ কি, দলে তো আসলে ওই ধরনের কোনো প্লেয়ারই নেই। আপনি যদি টপ টু বটম খেয়াল করেন, 4-6 মারার মতো কোনো ব্যাটসম্যান নাই। ধোনি নিজেই টস জিতার সাথে সাথে বা টস হারার পরে রবির সাথে বলতেছে আমাদের দলে ছক্কা মারার এবিলিটি সম্পন্ন প্লেয়ার নাই, আমরা কি করব, আমরা 4 মারার চেষ্টা করব। কিন্তু দেখেন তারা সেটাও মারতে ব্যর্থ হচ্ছে। এখন এটার পিছনে দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে যারা নিলামে ছিল, নিলাম বোর্ডে যারা ছিল, যারা যে সকল প্লেয়ারকে কিনছে তাদের চুজে ভুল হয়েছে। তারা দেশি প্লেয়ার কিনে নেয়, শক্ত প্লেয়ার কিনে নেয়। শক্ত বলতে আমি বোঝাতে চাইছি যাদের মাসেল পাওয়ার বেশি, যারা 4-6 মারতে পারবে, ওই ধরনের প্লেয়ার কিনে নেয়। বলেন তাদের মোটামুটি ভালো রয়েছে, কিন্তু ব্যাটিং ছাড়া তো আপনি জিততে পারবেন না। এটি হচ্ছে মূল কথা। দীর্ঘ অনেক বছর পরে কিন্তু আইপিএল এর সাথে পিএসএল একটা সংঘর্ষ হচ্ছে। কোনো সময় কিন্তু এই ধরনের হয় নাই, কিন্তু এবছর আইপিএল চলাকালীন সময় পিএসএল অনুষ্ঠিত হচ্ছে। গতকাল কিন্তু একটা দুর্দান্ত খেলা হচ্ছে, যদিও ম্যাচটা লো স্কোরিং ম্যাচ ছিল। গতকালের পিএসএল ম্যাচটা ছিল লাহোর কালান্দার্স ভার্সেস ইসলামাবাদ ইউনাইটেড। আপনারা যদি খেয়াল করে থাকেন গত মৌসুমের মতো এই মৌসুমেও কিন্তু লাহোর কালান্দার্স ভালো খেলতে পারে নাই। প্রথম ম্যাচে তারা 139 রানে অল আউট হয়ে যায়। অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেড খুব সহজভাবে খেলাটিকে জয়লাভ করে নেয়। সুতরাং বুঝতেই পারতেছেন এই খেলাটি তেমন একটা অ্যাটেনশন ক্রিয়েট করতে পারে নাই। পিচটা যে ধরনের পিচ দিয়েছে প্রথম ম্যাচে অন্তত আপনাদের ব্যাটিং পিচ দেওয়া উচিত ছিল। আবার সানরাইজ হায়দ্রাবাদের মতো 269 রান, 279 রান বা 290 রান করার মতো পিচের প্রয়োজন ছিল না। অ্যাটলিস্ট 200, 210 এই ধরনের একটা পিচ দেওয়ার প্রয়োজন ছিল। আসলে ব্যাটসম্যানরা কি খেলতে পারে না, নাকি বলাররা খুব বেশি ভালো বল করছে, সেটা আসলে বোঝা যাচ্ছে না। এখন যখন টুর্নামেন্ট আরো সামনের দিকে এগিয়ে যাবে তখন আসলে আমরা বুঝতে পারবো। এই ধরনের পিচ যদি হয় তাহলে বাংলাদেশে যে ধরনের বিপিএল খেলা হয়, দেখেন কিন্তু এবারও কিন্তু বিপিএল এর পিচটা কিন্তু আমরা কিন্তু একটু অন্য পর্যায়ে নিয়ে গেছিলাম, মানে রান হচ্ছিল অন্তত। আর যাই হোক, অনেকগুলো বিতর্ক কিন্তু বিপিএল সাথে জড়িয়ে ছিল, কিন্তু একটা বিতর্ক ছিল না যে পিচটা নিয়ে কোনো বিতর্ক ছিল না। আমরা কিন্তু বিপিএল এর পিচগুলোতে রান করতে পারতেছিলাম, এই হচ্ছিল সবচেয়ে বড় কথা। এখন টি-20 ফরম্যাটে যদি আপনি রান করতে না পারেন, তখন কিন্তু দর্শক আপনি ওইভাবে গেইন করতে পারবেন না বা অ্যাটেনশন ওইভাবে গেইন করতে পারবেন না। কারণটা কি, স্লো পিচগুলোতে কি হয়, মানে খেলাগুলো আসলে খুব ডাল হয়ে যায়, মানে ওই ধরনের ইন্টেনশন থাকে না ভিউয়ারদের যে টিভির পর্দা আমরা তাকায় থাকবো। কারণ কি, আপনারা খেয়াল করেছেন চেন্নাইয়ের মাটিতে মানুষ ঘুমায় যায়, কারণ কি জানে ওইখানে 4-6 হওয়ার পসিবিলিটি কম, মানুষের ইন্টেনশনটা কম থাকে যে বল বাই বল খেলা দেখতে হবে। যখন আওয়াজ হয় তখন তারা চোখ খুলে তাকায় দেখে যে 4 হয়েছে না 6 হয়েছে না আউট হয়েছে, বিষয়টা এরকম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। পিএসএল এর আপডেট নিয়ে আমি খুব দ্রুত আপনাদের সামনে হাজির হব, আইপিএল এর খবর নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।